আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাসের ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে এখান থেকে ভারতের ভাষা পরিবার সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি আজকের মূল আলোচনা। ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা প্রচলিত আছে, যথা ভারত ভাষার অরণ্য, আবার অনেকে বলে ভারত চার ভাষা বংশের দেশ। ভারত যে ভাষার অরণ্য, এই বিষয়টি বুঝতে কিন্তু আমাদের অসুবিধা হয় না, কারণ আমরা যে অঞ্চলে বসবাস করি তার আশেপাশে একটু ঘুরলে পরেই আমরা দেখব যে সেখানে কত ভাষাভাষীর মানুষ বসবাস করছে আমাদের সাথে, তাই তো? তাহলে সেই সামান্য ছোট্ট অঞ্চলেই যদি একাধিক ভাষার মানুষ আছে, তাহলে ভারতবর্ষের মতো এত বড় দেশে কত ভাষার মানুষ বসবাস করছে। ভারতবর্ষ যুগ যুগ ধরেই বহু ভাষা, বহু জাতি, বহু ধর্মের দেশ। জর্জ গ্রিয়ারসনের সম্পাদনায় 1903 থেকে 1928 সালে ভারতে যে লিঙ্গুইস্টিক সার্ভে হয়েছিল তাতে দেখা যায় ভারতে 179টি ভাষা এবং 544টি উপভাষা প্রচলিত আছে। আবার 1961 সালে জনসমীক্ষাতেও দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা প্রায় 1652টি। এর মধ্যে 530টি ভাষা অবর্গীভূত এবং 103টি ভাষা অভারতীয়, আর বাকি সমস্ত ভাষাই 4টি ভাষা বংশের অন্তর্গত। তার মানে ভারতবর্ষে যে সমস্ত ভাষাভাষী প্রচলিত আছে তার বেশিরভাগ ভাষাই প্রধান 4টা ভাষা বংশের অন্তর্গত। এই 4টি ভাষা বংশ কি কি? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ এবং ভোট চীনা ভাষা বংশ। এখন আমরা এই ভিডিওতে এই প্রত্যেকটা ভাষা বংশ সম্পর্কে সংক্ষেপ আলোচনা করব। তবে সবার আগে একটু ভারতবর্ষের জনগোষ্ঠী সম্পর্কে জেনে নিতে হবে। ভারতের প্রধান জনগোষ্ঠীগুলি কি কি? নৃতাত্ত্বিকরা বলে ভারত জনসমূহের প্রাচীনতম স্তর হচ্ছে নেগ্রিটো, মানে ভারতবর্ষে যে সমস্ত জনজাতির মানুষ বসবাস করছে তার মধ্যে প্রাচীন জনজাতি হচ্ছে নেগ্রিটো। এদের সন্ধান মেলে দক্ষিণ ভারতবর্ষের কিছু এলাকায়, আবার পূর্ব ভারতের নাগাল্যান্ডেও এদের সন্ধান মেলে। আন্দামান নিকোবরে কিছু জনজাতির মধ্যেও আমরা এই নেগ্রিটো জনজাতির পরিচয় পেয়ে থাকি। এই নেগ্রিটোরাই ভারতবর্ষের প্রাচীন জনগোষ্ঠী। এরপর আসে ভারতবর্ষের মাটিতে প্রোটো অস্ট্রালয়েডরা। ভারতের মধ্যভাগে অথবা পূর্ব ও পশ্চিম অঞ্চলে এদের সন্ধান পাওয়া যায়। এরপর ভারতের মাটিতে প্রবেশ করে ভূমধ্য জনগোষ্ঠী বা অস্ট্রিক ভাষাভাষী গোষ্ঠীর মানুষেরা। ভারতের দক্ষিণে এদের আধিপত্য লক্ষ্য করা গেছে। এরপর ভারতের মাটিতে প্রবেশ করেছে মঙ্গোলয়েডরা। ভারতের পূর্ব অঞ্চল বা উত্তর পূর্বে এদের প্রভাব লক্ষ্য করা যায়। মঙ্গোলয়েডদের পর ভারতবর্ষে এসেছে আর্যরা। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এদের আধিপত্য রয়েছে। তাহলে ভারতবর্ষে যে সমস্ত জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করছে তার মধ্যে প্রাচীন যে জনগোষ্ঠীগুলো আমরা পাই তা হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটোদের পরে আসে প্রোটো অস্ট্রালয়েড, তারপর আসে ভূমধ্য জনগোষ্ঠী, তারপর মঙ্গোলয়েডরা, তারপর আসে আর্যরা। ভারতবর্ষের বেশিরভাগ ভাষা এই জনগোষ্ঠীর মুখের ভাষা থেকে রূপান্তরিত হয়ে এসেছে। এখন কিভাবে এসেছে, কোন জনগোষ্ঠীর মুখের ভাষা কি, তা আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসছে অস্ট্রিক ভাষা বংশ। প্রোটো অস্ট্রালদের মুখের ভাষা হলো অস্ট্রিক। এটি ভারতবর্ষের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। বর্তমানে ভারতবর্ষে প্রায় 65টি ভাষা এই ভাষা বংশ থেকেই জন্ম হয়েছে। অস্ট্রিক ভাষার আবার দুটি শাখা আছে, যথা অস্ট্রোনেশীয় ও অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রোনেশীয় শাখাটি ভারতবর্ষের বাইরে ইন্দোনেশিয়া, ফিজি, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ এবং হাওয়াই দ্বীপপুঞ্জে প্রচলিত আছে। এর প্রধান ভাষা হলো মালয়। আর অস্ট্রো এশিয়াটিক শাখাটি ভারতবর্ষের অভ্যন্তরে প্রচলিত আছে। ভাষাবিদদের মতে এই শাখার 3টি ধারা রয়েছে, যথা পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী। তার মধ্যে সবচেয়ে বড় ধারা হচ্ছে পশ্চিমা ধারাটি। প্রায় 58টি ভাষা এর অন্তর্গত, যেমন শবর, কোরকু, সাঁওতালি, মুন্ডারি, হো ইত্যাদি ভাষা এই অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে এই ভাষাভাষীর মানুষেরা বসবাস করে। এর প্রধান ভাষা হলো সাঁওতালি। মানে অস্ট্রো এশিয়াটিক শাখার যে সমস্ত ভাষা প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে প্রচলিত ব্যবহৃত ভাষা হলো সাঁওতালি। আগে এই ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে, কিন্তু বর্তমানে এই সাঁওতালি ভাষার নিজস্ব লিপি গড়ে উঠেছে, যাকে বলা হয় অলচিকি লিপি। এই লিপি প্রথম তৈরি করেছিলেন রঘুনাথ মুর্মু। এই সাঁওতালি ভাষা ছাড়াও অস্ট্রো এশিয়াটিক ভাষার
আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাষাগোষ্ঠী হলো মুন্ডারি। ফাদার হফম্যান 13 খণ্ডে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সংকলন করেছিলেন। তাহলে এই গেল পশ্চিমী শাখা, যেটি সেই শাখার প্রধান দুটি ভাষা তার পরিচয়। এরপর অস্ট্রো এশিয়াটিক শাখার আরেকটি শাখা হলো মধ্যদেশীয় বা মন খমের। এর মধ্যে প্রায় 7টি ভাষা আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তর পূর্ব ভারতের খাসি ভাষা এবং আন্দামানের নিকোবরি ভাষা। এছাড়াও অস্ট্রো এশিয়াটিক শাখার পূর্বী শাখাও রয়েছে, কিন্তু সেই শাখার অস্তিত্ব নিয়ে ভাষাবিদদের মধ্যে সংশয় আছে। এই অস্ট্রিক ভাষা থেকে অনেক শব্দ সংস্কৃত এবং পরবর্তীতে বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন খোকা, ডাঙ্গা, চিংড়ি, কদলি থেকে কলা, অলাবু থেকে লাউ, এই শব্দগুলি সংস্কৃতে প্রবেশ করেছে। তারপর সংস্কৃত থেকে আমাদের মাতৃভাষা বাংলাতেও প্রবেশ করেছে। আমাদের ভারতবর্ষে যত ভাষাগোষ্ঠী আছে তার মধ্যে অন্যতম একটি ভাষাগোষ্ঠী হলো দ্রাবিড় ভাষাগোষ্ঠী। এখন সেই দ্রাবিড় ভাষাগোষ্ঠী নিয়েই আমরা আলোচনা করব। ভূমধ্য জনগোষ্ঠীর মুখের ভাষা হলো দ্রাবিড়। এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ। এরা প্রথমে সিন্ধু নদের অববাহিকায় বসবাস করত। এরাই হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার সৃষ্টি করেছিল। আর্যদের আগমনের পর এরা উত্তর ভারত থেকে বিতাড়িত হয়ে বিন্ধ্য পর্বতের দক্ষিণে চলে যায়। বর্তমানে ভারতবর্ষের দক্ষিণে এদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। দ্রাবিড় ভাষা বংশের বেশ কিছু শাখা পোশাখা আছে, যথা দক্ষিণী শাখা, উত্তর দেশীয় শাখা, মধ্যদেশীয় শাখা ও বিচ্ছিন্ন শাখা। প্রথমে আমরা দেখব দক্ষিণী শাখাটি। এটি দ্রাবিড় ভাষা বংশের প্রধান শাখা। এটি দক্ষিণ ভারত ও সিংহলে প্রচলিত আছে। এর উল্লেখযোগ্য ভাষাগুলি হলো তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নড় ইত্যাদি। এছাড়া আরেকটি শাখা হচ্ছে উত্তর দেশীয় শাখা। এই শাখাটি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে প্রচলিত আছে। এর প্রধান ভাষা হলো ওরাও ও মালতো। এরপর আসছে মধ্যদেশীয় শাখা। বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রে এই শাখার প্রচলন আছে। এই শাখার প্রধান ভাষা 7টি, যথা গন্ডি, কোন্দ, কুই, পরজি ইত্যাদি। পরজি ভাষা ছত্তিশগড়ের বস্তার জেলায় প্রচলিত আছে। এরপর আরেকটি শাখা হচ্ছে বিচ্ছিন্ন শাখা। এই শাখাটি পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পাওয়া যায়। এর একমাত্র ভাষা হলো ব্রাহুই। এই শাখাটি নাকি আর্যদের তাড়া খেয়ে তারা ওই পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পালিয়ে গেছিল, সেখানেই হচ্ছে এরা বসবাস করছে। এর থেকেই প্রমাণ হয় যে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা এই দ্রাবিড়দের দ্বারাই সৃষ্টি হয়েছিল। প্রাচীনকাল থেকে এই ভাষাগোষ্ঠীর সাথে আর্য ভাষাভাষীর সংমিশ্রণ ঘটতে দেখা যায়। ফলে বহু দ্রাবিড় শব্দ সংস্কৃত ভাষায় প্রবেশ করেছে, যেমন ময়ূর, খাল, বিল, উলু, জেলা, পুষ্প, পূজা, এই যে শব্দগুলো, এগুলো দ্রাবিড় ভাষা থেকে সংস্কৃত ভাষায় এসেছে, আবার সেখান থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। এরপর আমরা আলোচনা করব ভারতবর্ষের দ্রাবিড় ভাষা বংশের প্রধান 4টি ভাষা নিয়ে। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম ভাষা হচ্ছে তেলুগু ভাষা। এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রচলিত আছে। 2001 সালে জনগণনা অনুসারে প্রায় 7.5 কোটি মানুষ এই ভাষায় কথা বলতে দেখা যায়। তেলুগু লিপি পল্লবী লিপি থেকে এসেছে। পল্লবী লিপি হলো ব্রাহ্মী লিপিরই একটি ধারা, সেখান থেকে তেলুগু লিপির জন্ম হয়েছে। তো দ্রাবিড় ভাষাগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে তামিল ভাষা। এটি তামিলনাড়ু ও কেরল রাজ্যে প্রচলিত আছে। 2001 সালে জনগণনা অনুসারে প্রায় 6,07,00,000 মানুষ এই ভাষায় কথা বলে। তামিল লিপি আবার ব্রাহ্মী লিপির আরেকটি শাখা গ্রন্থি লিপি থেকে এসেছে। এই ভাষায় 12টি স্বরবর্ণ আছে এবং 18টি ব্যঞ্জন বর্ণ আছে। এই লিপিতে যুক্ত ব্যঞ্জনের কিন্তু কোনো ব্যবহার দেখা যায় না। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে কন্নড় ভাষা। এটি কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচলিত আছে। 2001 সালে জনগণনা অনুসারে 3,79,00,000 মানুষ এই ভাষায় কথা বলতো। এই ভাষা আবার তামিল থেকেই উদ্ভূত হয়েছে, কিন্তু তামিল থেকে উদ্ভূত হলেও লিপির দিক থেকে কিন্তু কন্নড় লিপির সাথে তেলুগু লিপির সাদৃশ্য অনেক বেশি লক্ষ্য করা যায়। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে চতুর্থ বৃহত্তম ভাষা হচ্ছে মালয়ালম ভাষা। এটি কেরল ও লক্ষদ্বীপে প্রচলিত আছে। 2001 সালে জনগণনা অনুসারে প্রায় 3,30,00,000 মানুষ এই ভাষায় কথা বলে। এই ভাষা তামিল থেকে উদ্ভূত হয়েছে। এই ভাষার লিপি এসেছে আবার ব্রাহ্মী লিপি থেকে। দক্ষিণের ভাষাগুলির মধ্যে এই ভাষাতেই সংস্কৃত ভাষার প্রভাব আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি। একটা বৃহৎ ভাষা বংশ হলো ভোট-চীনা। মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর মুখের ভাষা হলো ভোট-চীনা। এই ভোট-চীনা ভাষাগোষ্ঠী 2টি শাখা বিভক্ত, যথা তাই-চীনা ও ভোট-ধর্মী। তাই-চীনা বর্গের সামীয় শাখার মধ্যে খামতি
উত্তর পূর্ব আসাম ও অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চল বা সীমান্ত অঞ্চলে প্রচলিত আছে। খ্রিস্টীয় 1300 থেকে 1800 শতক পর্যন্ত আহোম ভাষা আসামে প্রচলিত ছিল। এই আহোম থেকেই আসাম শব্দের উৎপত্তি হয়েছে। আরেকটি শাখা হলো ভোটধর্মী শাখা। এই শাখাটি ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রচলিত আছে। এই শাখার অন্তর্গত ভুটিয়া ভাষার কেন্দ্র হলো লাসা। তাছাড়াও কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাউল ও স্পিতি জেলাও এই ভুটিয়া ভাষার বিভিন্ন বৈচিত্র্য আমরা লক্ষ্য করি। এই শাখায় প্রায় 24টি ভাষা উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর এখানে প্রচলিত আছে, যার মধ্যে আছে আকা, আবর, দফলা, মিসমি ও মিরি। এই যে ভাষাগুলি, এই ভাষাগুলিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, যথা বোরো, তার মধ্যে আছে রাভা, কোচ ও গারো, নাগা, তার মধ্যে আছে লোথা, অঙ্গামী ও সেমা, কুকিচিন, যার মধ্যে আছে মেইতেই, মিজো, কুকি এবং বর্মী ভাষা, যা ব্রহ্মদেশ বা মায়ানমারে প্রচলিত আছে। এর প্রধান ভাষা হচ্ছে মোগ ও মরু। এই ভোট চীনা ভাষা থেকে বহু শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন চা, লুচি, লুঙ্গি, সিন্দুর, ম্লেচ্ছ, এই শব্দগুলি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখন আমরা জানবো পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষার একটা শাখা ভারতীয় আর্য সম্পর্কে। ইন্দো ইউরোপীয় ভাষা একটা শাখা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী। এই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী আবার 2টি ভাগে ভাগ হয়েছে, যথা ইরানীয় আর্য ও ভারতীয় আর্য। ভারতীয় আর্য যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে, মানে আজ থেকে প্রায় 3500 বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি ভারতের বৃহত্তম ভাষা বংশ। এই 3500 বছরের ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 3টি প্রধান যুগে ভাগ করা হয়েছে, যথা প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। এখন আমরা একটা একটা করে এই আর্য ভাষার 3টি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে প্রাচীন ভারতীয় আর্য। এর সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই ভাষার প্রাচীনতম নিদর্শন হলো ঋগ্বেদ। এই ভাষাকে অনেক সময় বৈদিক ভাষাও বলা হয়। এই ভাষার আবার 2টি পর্যায় রয়েছে, যথা বৈদিক ভাষা ও সাহিত্য এবং সংস্কৃত। বৈদিক ভাষা আর্যরা যখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, তাদের ভাষা বা মুখের ভাষা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তার লৌকিক রূপ প্রকাশিত হতে থাকে। এই আপাত বিশৃঙ্খল লৌকিক ভাষাকে নিয়মবদ্ধ করে শিষ্ট লেখ্য ভাষায় পরিণত করেছিলেন ব্যাকরণবিদ পাণিনি। তিনি মোট 8টি অধ্যায়ে তার ব্যাকরণ রচনা করেন, তাই তার গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। এছাড়াও প্রাচীন আর্য ভাষার আরেকটা রূপ হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ছিল প্রধানত শিক্ষিত লোকের ভাব বিনিময় ভাষা বা সাহিত্যের ভাষা। তবে সাধারণ মানুষের মুখের ভাষা হিসাবে সংস্কৃতের আরেকটা রূপ ক্রমশ সমৃদ্ধ হচ্ছিল, যা কথ্য সংস্কৃত নামে পরিচিত। এই দ্রাবিড় ভাষাগোষ্ঠীর শব্দ মিশে ধীরে ধীরে সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে প্রাকৃত ভাষার জন্ম হয়। তো এখন আমরা প্রাকৃত ভাষা সম্পর্কে জানব। তাহলে এখনই আমরা আলোচনা করলাম যে ভারতীয় আর্য ভাষা 3টা স্তরে বিভক্ত, যথা প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। তো প্রাচীন ভারতীয় আর্য সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপরে হচ্ছে কি আমরা জানবো মধ্য ভারতীয় আর্য সম্পর্কে। তো চলো দেখি মধ্য ভারতীয় আর্য সম্পর্কে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে। মধ্য ভারতীয় আর্যের সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বের প্রধান ভাষা হলো প্রাকৃত, যা সংস্কৃত থেকেই পরবর্তীকালে জন্ম হয়েছে। এই ভাষার মূল উপাদান সংস্কৃত। এটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা বা কথ্য ভাষা, লেখ্য ভাষা নয়। এটা 100 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই প্রাকৃত ভাষার বেশ কিছু আঞ্চলিক রূপ দেখা যায়, যথা মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত ও অর্ধমাগধী প্রাকৃত। এর মধ্যে মহারাষ্ট্রী প্রাকৃত আদর্শ প্রাকৃত হিসাবে নাটকে বা কাব্য কবিতায় ব্যবহৃত হতো। প্রতিটি প্রাকৃত ভাষাই পরবর্তীকালে রূপান্তরিত হয় এবং অপভ্রংশে পর্যায়ে পরিণত হয়। যেমন মহারাষ্ট্রী প্রাকৃত থেকে জন্ম নিয়েছে মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ, আবার মাগধী প্রাকৃত থেকে এসেছে মাগধী প্রাকৃত অপভ্রংশ। এইভাবে এই অপভ্রংশের পরের স্তর হচ্ছে অবহট্ট, যার থেকে জন্ম নেয় নব্য ভারতীয় আর্য ভাষা। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে অশোকের শিলালিপি। এছাড়াও সাহিত্যের ভাষা হিসাবে এই সময় বৌদ্ধ সংস্কৃত ও পালি ভাষার বিকাশ ঘটে। হীনযানী বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী পালি ভাষায় প্রচার করে। তো পালি ভাষা ছিল সংস্কৃত ও প্রাকৃতের মধ্যবর্তী একটা স্তর। অনেকে মনে করেন মাগধী প্রাকৃত থেকেই পালি ভাষার জন্ম হয়েছে, আবার অনেকে বলে না, অর্ধ মাগধী থেকে এই ভাষার জন্ম। সুকুমার সেন বলেছেন সিংহলের বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষ পালি নামকরণটি করেছিলেন। পালি ভাষায় লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রিপিটক, জাতকের গল্প, থের গাথা ইত্যাদি। তাহলে এই গেল মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয়। আমরা দেখব
যে প্রাকৃত ভাষার নামকরণের কারণ। মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা হলো প্রাকৃত। এই প্রাকৃত ভাষা কেন নামকরণ হয়েছে? প্রকৃতি শব্দ থেকে প্রাকৃত শব্দের উৎপত্তি হয়েছে। প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে মূল উপাদান। প্রাকৃত ভাষার মূল উপাদান হলো সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষাকে মূল উপাদান করেই এই ভাষার বিকাশ হয়েছে, তাই এর নাম প্রাকৃত ভাষা। আবার অনেকে বলে এই ভাষা যেহেতু প্রকৃত জনের ভাষা বা সাধারণ মানুষের ভাষা, তাই একে প্রাকৃত ভাষা বলা হয়। এই ভাষার বিকাশ ঘটে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে। এখন আমরা প্রাকৃত ভাষার কিছু আঞ্চলিক রূপ জেনে নেব। 100 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই প্রাকৃত ভাষার বেশ কিছু আঞ্চলিক রূপ দেখা যায়, যথা মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত ও অর্ধমাগধী প্রাকৃত। এই যে প্রাকৃত ভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত ছিল এবং সেটা কিভাবে রূপান্তর হয়েছে সে সম্পর্কে আমরা এখন একটু জানব। দেখি মহারাষ্ট্রী প্রাকৃত। এই মহারাষ্ট্রী প্রাকৃত ছিল মহারাষ্ট্র ও গোয়া এই দুই অঞ্চলে প্রচলিত ছিল। তো এই অঞ্চলে যে মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা প্রচলিত হয়, এই ভাষার আদর্শ প্রাকৃত হিসাবে নাটক ও কাব্য কবিতায় ব্যবহার হতে দেখা যায়। এই ভাষায় লেখা কয়েকটা গ্রন্থ হলো প্রবর সেনের সেতুবন্ধ, হালের গাহা সত্যসই, বাগপতিরাজের গৌড়বহ। এই ভাষা পরবর্তীতে মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশে রূপান্তর হয়, যার থেকে উদ্ভব হয় মারাঠি ও কোঙ্কানি ভাষা। এই দুটি ভাষা হলো দক্ষিণ ভারতবর্ষের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা। এটা তোমরা মনে রাখবে যে দক্ষিণ ভারতবর্ষের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা হলো মহারাষ্ট্রী প্রাকৃতের মারাঠি ও কোঙ্কানি। সৌরসেনী প্রাকৃত, এটা প্রচলিত ছিল মথুরা, দিল্লি, মিরাট, হরিয়ানা, বুন্দেলখণ্ড এই সমস্ত অঞ্চলে। এই যে সৌরসেনী প্রাকৃত, এই ভাষা পরবর্তীতে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশে রূপান্তর হয়, যার থেকে জন্ম নেয় নেপালি, গাড়োয়ালি, হিন্দুস্থানি, ব্রজ ভাষা, কনৌজি ভাষা ইত্যাদি ভাষার জন্ম হয়েছে। এরপর আমরা দেখব পৈশাচী প্রাকৃত। এই পৈশাচী প্রাকৃত ভাষা দেখা যায় গুজরাট, দিল্লি, পাঞ্জাব ও রাজস্থানে। এই পৈশাচী প্রাকৃত পরবর্তীকালে পৈশাচী প্রাকৃত অপভ্রংশে রূপান্তর হয়, যার থেকে জন্ম নেয় সিন্ধি, পশ্চিমা এবং পূর্বী পাঞ্জাবি ভাষা। শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব এই পূর্বী পাঞ্জাবি ভাষার গুরুমুখী লিপিতে লেখা হয়েছে। আমরা দেখব মাগধী প্রাকৃত সম্পর্কে। বিহার, পশ্চিমবঙ্গ, আসাম ও উড়িষ্যায় এই অঞ্চলে মাগধী প্রাকৃত প্রচলিত, মানে মগধ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত। এই ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে সুতনক প্রত্নলিপি। এই ভাষা পরবর্তীতে মাগধী প্রাকৃত অপভ্রংশে রূপান্তর হয়েছে। এর দুটি শাখা, যথা পূর্বী ও পশ্চিমা শাখা। পূর্বী শাখা থেকে এসেছে বাংলা, অহমিয়া, উড়িয়া ইত্যাদি ভাষা, আর পশ্চিমা শাখা থেকে এসেছে ভোজপুরি, মৈথিলি ও মগহী ভাষা। প্রাকৃত ভাষার আরেকটি বিশেষ রূপ হচ্ছে অর্ধমাগধী প্রাকৃত। মধ্য ভারত ও ছত্তিশগড়ে এই অঞ্চলে এই অর্ধমাগধী প্রাকৃত ভাষা প্রচলিত আছে। এই ভাষা জৈন ধর্ম সাহিত্য বেশি রচিত হয়, তাই একে জৈন প্রাকৃত বলে। এই ভাষা পরবর্তীতে অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশে রূপান্তর হয়েছে, যার থেকে জন্ম নিয়েছে অবধি, বাঘেলি ও ছত্তিশগড়ি ভাষা। এরপর তাহলে আমরা কি দেখলাম? ভারতীয় আর্য ভাষার তিনটা স্তর আমরা দেখেছিলাম, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। দুটি ভাষা আলোচনা হয়ে গেল, তা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, আর এইবার আমরা মধ্য ভারতীয় আর্য আলোচনা করে ফেললাম। এখন আমরা আলোচনা করব নব্য ভারতীয় আর্য। এই ভাষার বিস্তারকাল 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। এই মধ্য ভারতীয় আর্য ভাষার শেষতম স্তরে যে নানান আঞ্চলিক রূপ ফুটে উঠেছিল, নবম শতকে সেখান থেকে জন্ম নিল আধুনিক ভারতীয় ভাষাগুলি। যেমন মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ, এর থেকে জন্ম নিয়েছে মারাঠি ও কোঙ্কানি ভাষা। মারাঠি ভাষা প্রচলিত আছে মহারাষ্ট্রে, আর কোঙ্কানি ভাষা প্রচলিত আছে গোয়ায়। এই দুটি ভাষা দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা। এরপর আসছে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ। এর থেকে জন্ম নিয়েছে নেপালি, কুমায়ুনি ও গাড়োয়ালি। এই ভাষাগুলি হিমালয়ের পাহাড়ি অঞ্চলে প্রচলিত আছে। এছাড়াও ভারতের মধ্যভাগে প্রচলিত আছে হিন্দুস্থানি, ব্রজ ভাষা, কনৌজি, বুন্দেলি ও বন্দারু। এই পাঁচটি ভাষার জন্ম সৌরসেনী প্রাকৃত থেকে। এই পাঁচটি ভাষাকে একত্রে পশ্চিমী হিন্দিও বলা হয়। আবার গুজরাটি ও রাজস্থানী ভাষাও সৌরসেনী প্রাকৃত থেকে এসেছে। এরপর পৈশাচী প্রাকৃত অপভ্রংশ নব্য ভারতীয় আর্য ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ শাখা। এর থেকে জন্ম নিয়েছে সিন্ধি, পশ্চিমা ও পূর্বী পাঞ্জাবি। সিন্ধি ভাষা কচ্ছ অঞ্চলে প্রচলিত আছে, আর পূর্বী পাঞ্জাবি পূর্ব পাঞ্জাব ও দিল্লি অঞ্চলে প্রচলিত আছে। শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব পূর্বী পাঞ্জাবির গুরুমুখী লিপিতে লেখা হয়েছে। আবার পশ্চিমা পাঞ্জাবি
পশ্চিম পাঞ্জাবের ভাষা, এর আরেক নাম লহন্দি। প্রাকৃত ভাষার আরেকটি রূপ হচ্ছে মাগধী প্রাকৃত অপভ্রংশ। এই ভাষা পূর্ব ভারতে প্রচলিত আছে, অর্থাৎ মগধ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এই দুটি শাখা যথা পূর্বী শাখা ও পশ্চিমা শাখা। পূর্বী শাখা থেকে এসেছে আমাদের মাতৃভাষা বাংলা, এছাড়া অহমিয়া, উড়িয়া ভাষা। আর পশ্চিমা শাখা থেকে এসেছে ভোজপুরি, মগহী ও মৈথিলি ভাষা। প্রাকৃত ভাষার আরেকটা গুরুত্বপূর্ণ শাখা হলো অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ। এই ভাষা প্রচলিত আছে অবোধ, বাঘেলখণ্ড ও ছত্তিশগড়ে। এর থেকে তিনটি ভাষার উদ্ভব হয়েছে, যথা অবোধী, বাঘেলি ও ছত্তিশগড়ি। এই তিনটি ভাষাকে একত্রে পূর্বী হিন্দিও বলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল প্রাকৃত অপভ্রংশের বিভিন্ন ভাগগুলি। এখানে তোমরা মনে রাখবে যে উর্দু ভাষা ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ ভাষা। এটা কিন্তু মিশ্র ভাষা, আরবি ফার্সির সাথে হিন্দি ভাষার মিশ্রণে এই ভাষার জন্ম হয়েছে। আর আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। ভাষার বিবর্তনের পর্যায় অথবা বাংলা ভাষার কালিক বিভাগগুলি সম্পর্কে একটু জেনে নেব। আমাদের মাতৃভাষা বাংলা, এর জন্ম থেকে বর্তমান কাল পর্যন্ত এই যে সময়সীমা, একে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে, যথা প্রথম পর্যায় বা প্রাচীন বাংলা, যার সময়সীমা ছিল 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার সাহিত্যিক নিদর্শন আছে চর্যাপদ, অমরকোষ, বিদগ্ধ মুখ মণ্ডলের মধ্যে। আর দ্বিতীয় পর্যায়ের বাংলা হচ্ছে মধ্য বাংলা। এই পর্যায়কে আবার দুটি উপবিভাগে ভাগ করা হয়েছে, যথা আদি মধ্য বাংলা ও অন্ত মধ্য বাংলা। আদি মধ্য বাংলার সময়কাল আনুমানিক 1250 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর সাহিত্যিক নিদর্শনের মধ্যে আছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। আর অন্ত মধ্য বাংলার সময়কাল আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর সাহিত্যিক নিদর্শনের মধ্যে আছে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য ও নাথ সাহিত্য। এরপর আসছে আমাদের আধুনিক বাংলা বা তৃতীয় পর্যায়। এর সময়কাল 1760 খ্রিস্টাব্দ থেকে বর্তমান দিন পর্যন্ত। তো এর সাহিত্যিক নিদর্শনের মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। তাহলে এই গেল বাংলা ভাষার তিনটি পর্যায়। এখন আমরা ব্যবহার অনুসারে বাংলা ভাষাকে কয় ভাগে ভাগ করা হয় তা জানব। ব্যবহার অনুসারে বাংলা ভাষাকে দুভাগে ভাগ করা হয়, যথা লেখ্য ভাষা, যার অপর নাম সাধু ভাষা, আর কথ্য ভাষা, যার অপর নাম চলিত ভাষা। সাধু ভাষা কাকে বলে? বাংলা লেখ্য ভাষার যে সাহিত্যিক রূপ তাকেই বলা হয় সাধু ভাষা, আর বাংলা কথ্য ভাষার যে রূপ তাকে বলা হয় চলিত ভাষা। এই ভাষাতে স্বরসঙ্গতির প্রবণতা অনেক বেশি। এছাড়া মনে রাখবা যে বাংলা ভাষার অনেকগুলি উপভাষা আছে। কোনো ভাষা যদি বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে বিস্তার লাভ করে, তখন নানা অঞ্চলে সেই ভাষার রূপ ভিন্ন ভিন্ন হয়ে যায়। ভাষার এই আঞ্চলিক রূপকেই উপভাষা বলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জননী, অথবা বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে? বাংলা ভাষাকে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষাই বা কেন বলা হয়? তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে বাংলা ভাষার জননী হচ্ছে সংস্কৃত ভাষা, মানে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে, তাই তো? কিন্তু সত্যিই কি তাই হয়েছে? চলো আমরা একটু দেখি। 19বিংশ শতকে সংস্কৃত পণ্ডিতরা যারা বাংলা ভাষা চর্চা করত, তারা মনে করেছিল সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। তাদের এইরূপ ধারণার মূলে দুটি কারণ ছিল, যথা বাংলা ভাষার ব্যাকরণে ও শব্দ ভাণ্ডারে সংস্কৃতের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। আবার তারা নিজেদেরকে আর্য ভাববার চেষ্টা করে। এই আর্য ভাবার মতো যে উন্নাসিক মানসিকতা ছিল, তার থেকেই ওরা ভেবেছে যে আমাদের বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকেই এসেছে। কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। অতি সূক্ষ্ম ভাষাতাত্ত্বিক বিচারে দুটি দিক থেকে বলা যায় যে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী নয়। প্রথমত, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি পর্যায় রয়েছে, যথা বৈদিক ভাষা ও সাহিত্য এবং সংস্কৃত। সংস্কৃত ছিল প্রধানত শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা, যা আমরা একটু আগে আলোচনা করলাম। তবে সাধারণ মানুষের মুখের ভাষা হিসাবে সংস্কৃতের আরেকটা রূপ ক্রমশ সমৃদ্ধ হচ্ছিল, যাকে বলা হতো কথ্য সংস্কৃত। এই কথ্য সংস্কৃতের সাথে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর বহু শব্দ আস্তে আস্তে মিশে যায় এবং সাধারণ মানুষের মুখের ভাষা হিসাবে প্রাকৃত ভাষার জন্ম হয়। এই প্রাকৃত ভাষার একটা আঞ্চলিক রূপ হলো মাগধী প্রাকৃত, যার থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে মাগধী প্রাকৃত অপভ্রংশ। এর থেকে এসেছে অবহট্ট এবং তার থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। সুতরাং মাগধী প্রাকৃত অপভ্রংশ বা মাগধী অপভ্রংশই হলো বাংলা ভাষার জননী। এই বাংলা ভাষার জন্মকাল কিভাবে হয়েছে তা আমরা একটা পথের মাধ্যমে দেখাতে পারি। প্রথমে আসছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তার থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে কথ্য সংস্কৃত, তার থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত,
তার থেকে মাগধী প্রাকৃত অপভ্রংশ। তাহলে এইভাবে এসছে বাংলা ভাষার উৎপত্তি। এই কারণে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলেছেন যে সংস্কৃত বাংলা ভাষা জননী নয়, সংস্কৃত হলো বাংলা ভাষার অতি 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 অতিবৃদ্ধ পিতামহী। তার মানে সংস্কৃতকে সরাসরি আমাদের বাংলা ভাষা জননী কখনোই বলা যায় না। দ্বিতীয় মত অনুসারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার কুলজি গ্রন্থে বলেছেন যে বাংলা ভাষা উদ্ভবের সময় আর্য ভাষার বিবর্তিত রূপের সাথে অর্থাৎ প্রাকৃত ও অপভ্রংশের সাথে বহু অনার্য ভাষা যেমন দ্রাবিড়, অস্ট্রিক, ভোরচীনা ভাষার শব্দ মিশে গেছে। এই বাংলা শব্দ ভাণ্ডারে অজস্র অনার্য বা দেশি শব্দ প্রবেশ করেছে, এমনকি ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণের অনার্য ভাষার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে বাংলা ভাষা হলো অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, মানে আর্য ভাষা থেকে এসেছে, তার সাথে বহু অনার্য ভাষা যেমন দ্রাবিড়, অস্ট্রিক, ভোরচীনা ইত্যাদি ভাষার শব্দ ও ব্যাকরণগত কিছু বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এর মধ্যে ঢুকে গেছে। তাই বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলে অভিহিত করেছেন। ভারতীয় আর্য ভাষা তিনটা স্তর, এই তিনটা স্তরের মধ্যে দেখো একটা একটা করে আমাদের সবই আলোচনা হয়ে গেল। প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, তা আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমরা আলোচনা করলাম নব্য ভারতীয় আর্য ভাষা, এবং নব্য ভারতীয় আর্য ভাষার আরেকটা স্তর হচ্ছে গিয়ে বাংলা ভাষা। সেই বাংলা ভাষা নিয়েও আমাদের আলোচনা হলো। তার মানে আমাদের প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমরা আলোচনা করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই তোমাদের এখান থেকে একাধিক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।